গভীর রাত। কালবৈশাখী ঝড়ের দাপটে মনে হচ্ছে গাছপালা ভেঙে যাবে। বজ্রপাতের শব্দে যেন সকল প্রাণী ভয়ে সিটিয়ে আছে। বজ্রপাতের আলো থেকে থেকে পরিবেশ আলোকিত হচ্ছে। ঝড়ের বেগ ক্রমশই বাড়ছে। গ্রামের সামান্য বাতাস শুরু হলেও বিদ্যুৎ চলে যায়। কাল বৈশাখী ঝড় শুরু হওয়ার আগেই বিদ্যুৎ কেন্দ্র থেকে বিদ্যুৎ নিয়ে নেওয়া হয়েছে। জানালা দিয়ে বর্ষণের পানি হালকা হালকা প্রবেশ করছে। সেই সাথে জানালার উপর প্রান্তে বসে থাকা মেয়েটির চোখ দিয়ে নোনা জল গাল বেয়ে গড়িয়ে পড়ছে। বাহিরে কাল বৈশাখী ঝড়ের মতোই মেয়েটির মনেও বয়ে যাচ্ছে কাল বৈশাখী ঝড়। বর্ষণের পানি যেমন সকল ময়লা আবর্জনা ধুয়ে নিয়ে যায়, সেইভাবে যদি মেয়েটার কষ্টগুলোও কেউ মুছে দিত। কিন্তু আফসোস, ভেঙে যাওয়া একজনকে এই সমাজ আরও ভেঙে দিতে প্রস্তুত। তারা ভাবে না পরবর্তীতে তার কি হবে। মেয়েটি ভাবছে ভালোবাসা বড্ড কষ্টদায়ক। আজ সে উপলব্ধি করছে। অনাথদের হয়তো ভালোবাসা যায় না। ভালোবাসাও কি এখন স্বার্থপর হয়ে গেল? নাকি কিছু স্বার্থপর মানুষ নিজের স্বার্থের জন্য ভালোবাসা নামক শব্দটিকে ব্যবহার করা শুরু করে দিয়েছে? আসলে সমাজটাই এখন স্বার্থপর, স্বার্থ ছাড়া কেউ কারো নয়। মেয়েটি যখন নিজ ভাবনায় মশগুল, তখনই মোমবাতি হাতে একজন মেয়ে তার পাশে এসে বসলো। সে তাকিয়ে আছে অশ্রু বিসর্জন দিয়া দিয়া মেয়েটির দিকে। আজ সে আটকাবে না তাকে কান্না করতে। শুনেছে কাঁদলে নাকি মন হালকা হয়। তার পাশের মেয়েটাও মনটা হালকা করুক। কিছুক্ষণ বসে থাকার পর ক্রোধনরত মেয়েটি কাঁধে হাত রাখলো। মেয়েটি চমকে পাশে তাকালো। পাশে মেঘাকে দেখে ভাবতে লাগলো, কে বলেছে আমার কেউ নেই? এই যে, এই মেয়েটি আমায় নিঃস্বার্থভাবে ভালোবেসে সব সময় আগলে রাখে। মেয়েটি জড়িয়ে ধরলো তার বোনের মতো আগলে রাখা মেঘাকে। মেঘা ও মেয়েটিকে জড়িয়ে ধরে মাথায় হাত বুলিয়ে দিতে লাগলো। কিছুক্ষণ পর মেঘা বলল, কি রে নিহু, আর কত কাঁদবি? অনেকক্ষণ ধরে দেখছি কান্না করেই যাচ্ছিস। একটা বেঈমান স্বার্থপর মানুষের জন্য এত দামি অস্ত্র কেন অপচয় করছিস? হ্যাঁ, মানছি তোর কষ্ট হচ্ছে, কিন্তু যার জন্য কষ্ট পাচ্ছিস সে তো এখন অন্য কাউকে নিয়ে ব্যস্ত। মেয়েটি কিছু না বলে মেঘাকে জড়িয়ে ধরে বসে রইল। কিছুক্ষণ পর মেয়েটি বলল, মেঘা সে তো জানতো তাই না যে আমার কেউ নেই? আমি অনাথ আশ্রমে বড় হয়েছি। সবটা জেনেও বলেছে সে আমায় ভালোবাসে, আমার পরিবারকে তো নয়। তাহলে আজ কেন এমন হলো? কেন সে আমার সাথে এমনটা করলো? মেঘা নিহর মন অন্যদিকে নেয়ার জন্য হালকা রাগ দেখিয়ে বলল, আচ্ছা, আমি তাহলে তোর কেউ না? আমায় পর ভাবিস? আমায় পর করে দিলি? কোথায় ভাবলাম তুই আর আমি এক বাড়িতে বিয়ে করে যা হয়ে থাকবো, কিন্তু তুই তো এখনই আমায় পর করে দিচ্ছিস। নিহু বলল। আমি কখন বললাম তুই আমার কেউ না? মেঘা নেকা কণ্ঠে বলল। একটু আগেই তো বললি তোর কেউ নেই। নিহু একটু হেসে বলল, ধুর পাগলি, তুই তো আমার সব। তুই না থাকলে এতদিনে হয়তো আমার অস্তিত্বটাই বিলীন হয়ে যেত। আচ্ছা হয়েছে, থাক থাক, আমার গুণগান করা লাগবে না। এখন আয় তো, ঘুমাবো, অনেক রাত হয়ে গেছে। এই কথা বলে মেঘা নিহুর হাত ধরে বিছানায় শুয়ে দিল। মোমবাতি নিভিয়ে কাঁথা গায়ে দিয়ে মেঘাও নিহুকে জড়িয়ে ধরে শুয়ে পড়ল। নিহিরিকা নেহা, বয়স 19, অনার্স প্রথম বর্ষে অধ্যয়নরত। শ্যামবর্ণের শ্যামবতী, টানা টানা চোখ, যেই চোখ মিশে আছে অজস্র মায়া। প্রায় হাঁটুর সমান ঘন কালো চুল, যে কারো নজর কাড়তে সক্ষম। আপন বলতে মেঘা আর মেঘার পরিবারই সব। সে জানে না তার বাবা মা কে, কোথায় আছে তারা। ছোট থেকে এতিমখানায় বড় হয়েছে। পাখিটা গল্পে জানবেন। মেঘা হাওলাদার, বয়স 19, ফর্সা গায়ের রং। নিহুকে খুব ভালোবাসে। বাবা মা গ্রামে থাকে। নিহা এবং সে একই কলেজে একই সেমিস্টারে অধ্যয়নরত। দুজন সব সময় একই সাথে থাকে, যাকে বলে একজন আরেকজনের ছায়া হয়ে থাকে। মেঘার বাবা মা ও নিহাকে তাদের মেয়ের মতোই ভালোবাসে। কলেজ ক্যাম্পাসে কেউ কেউ ক্যান্টিনে বসে আছে, তো কেউ হেঁটে হেঁটে কথা বলছে। একজন আর একজনের সঙ্গে কয়েকজন গোল হয়ে আড্ডা দিচ্ছে। আইরিন, ইলমা, তাসফির, জুবিন,
আরিয়ান এই 5জন মাঠের এক পাশে দাঁড়িয়ে কারোর অপেক্ষা করছে। কিছুক্ষণ পর ইলমা বলল, কি ব্যাপার বলতো? এই মেঘের বাচ্চা কি রোদ হচ্ছে বলে আসতেছে না, নাকি বাসায় মহিলাদের কাজগুলো সে করে দিচ্ছে? কতক্ষণ ধরে অপেক্ষা করছি। জুবিন বিরক্ত কণ্ঠে বলল, তুই অপেক্ষা করার কথা বলছিস, আর তুই যে আমার পকেট খালি করে দিয়ে কতগুলো পেপসি তুই একাই খেলি, দেখিস তোর পেটে এগুলো সইবে না। ওলে আমার জানোটা রে, আমি একা খেলে তোর হাতে যেটা আছে ওইটা কোথা থেকে আসলো? আর তোর পকেট খালি করব না তো কি পাশের বাসার আন্টি ছেলের পকেট খালি করব? ওকে ফাইন, আফটার অল তুমি যদি চাও, হ্যাভ নো প্রবলেম। এই কথা বলে ইলমা একটা ডেভিল হাসি দিল। জুবিন চোখ রাঙিয়ে তাকালো। এই তোরা থামবি? আধা ঘন্টা পার হয়ে গেল, মেঘের আসার কোনো খবর নেই, আর তোরা দুইটা শুরু করে দিলে। আর এই দুই ভাই বোনকে দেখ, আইরিন এবং আরিয়ানকে উদ্দেশ্য করে। পারে না যে বইয়ের মধ্যে ঢুকে যাবে, সারাদিন যখনই সময় পাবে বইয়ের মধ্যে ঢুকে যাবে। তাফসির কিছুটা রাগী কণ্ঠে বলল। আইরিন বিরক্ত হয়ে চোখের চশমা ঠিক করে বলল, তো কি করব, বই নিয়ে আছি, ভালো আছি। তোরা তো পারিস সারাদিন ঝগড়া করতে, আর তুই এই দুজনকে থামিয়ে আমার সাথে শুরু করলি কেন? জুবিন কিছু বলবে তার আগেই আরিয়ান হাতের বইটা বন্ধ করে গেটের দিকে তাকিয়ে বলল, দেখো চলে এসেছে মেয়েদের ক্রাশ, তার এতক্ষণে আসার সময় হয়েছে। বাকি 4জন গেটের দিকে তাকালো। বাইক পার্ক করে তাদের দিকেই এগিয়ে আসছে একটি ছেলে। ক্যাম্পাসের বেশিরভাগ মেয়েই তাকিয়ে আছে, এইটা তাদের রোজকার অভ্যেস। মেঘ চৌধুরী পরিবারের মেজো ছেলে, কলেজের টপার বয়, বাস্কেটবলের চ্যাম্পিয়ন, স্যারদের চোখের মধ্যমণি। দেখতে মাশাআল্লাহ, ফর্সা গায়ের রং, প্রায় 6 ফুটের মতো লম্বা, যদিও 6 ফুট না, প্রায় অধিকাংশ মেয়েদেরই ক্রাশ। চেহারায় গাম্ভীর্য থাকলেও তা সব সময় প্রকাশ করে না, হাসি খুশি থাকতেই পছন্দ করে। মেঘ এগিয়ে এসে আরিয়ানের পাশে দাঁড়াতেই আইরিন বলল, কিরে এত লেট কেন হলো? আর চোখে মুখের এই অবস্থা কেন? রাতে কি ঘুমাস নাই? তাফসির কিছুটা ব্যঙ্গ করে বলল, কিভাবে ঘুমাবে বল? ঘুমালে কি আর সারা রাত জেগে থেকে মেঘের সাথে কথা বলতে পারে? তাদের প্রণয় তো এখনো টিনেজারদের মতো। আমরা সারা জীবন সিঙ্গেল রয়ে গেলাম রে আরিয়ান। একজনকে যা বোঝাতে চাই সে বুঝে না। মেঘ কিছুটা বিরক্ত কণ্ঠে বলল, মার খেতে মন না চাইলে চুপ থাক। আর রাতে মেঘের সাথেও কথা হয়নি। ইলমা কিছুটা উৎকণ্ঠে বলল, ঝগড়া হয়েছে নাকি? তোরা তো আবার কথা না বলে থাকতেই পারিস না। না, ঝগড়া হয়নি। তোরা তো জানিস যে মেঘা আর নিয়া মেঘার কোনো এক কাজিনের বিয়েতে গ্রামের বাড়ি গিয়েছে। কাল সকালে মেঘা একটা মেসেজ দিয়ে বলল যে কোনো একটা প্রবলেম হয়েছে, সে আমায় বিকালে কল দেবে। বিকালে কল দিয়ে বলল যে তারা খুব তাড়াতাড়ি চলে আসবে, আর এসেই বলবে কি হয়েছে। এখন বলতে পারবে না, এখন নাকি নিয়ার সাথে থাকা খুব দরকার। বিরস কণ্ঠে বলল মেঘ। আরিয়ান কিছুটা চিন্তিত কণ্ঠে বলল, তোকে কিছুই জানায়নি? না, তবে যতটুকু বুঝলাম যে নিহার কিছু একটা হয়েছে। কলেজে আসার সময় আর কল দেয়নি, হয়তো ঘুমাচ্ছে। যাই হোক চল, ক্লাসের সময় হয়ে গেছে। এই কথা বলে তারা ক্লাসে চলে গেল। বাহিরে পাখির আওয়াজে নিহার ঘুমটা ভেঙে গেল। সূর্যের আলো জানালা ভেদ করে এসে চোখে পড়াই চোখ মুখ কুঁচকে উঠে বসল। পাশে তাকিয়ে দেখে মেঘা একদম বিছানার কিনারে গিয়ে শুয়ে আছে, কোলবালিশটাও মেঝেতে পড়ে আছে। এই মেয়েটা আর ঠিক হলো না। যদি জানতো ঘুমের মধ্যে কি অবস্থা করে, আল্লাহ জানে মেঘ ভাইয়ার কি অবস্থা করবে। উফ। একটা হতাশার নিঃশ্বাস ছেড়ে বিছানা থেকে উঠে মেঘাকে ঠিক করে দিয়ে কোলবালিশটা বিছানায় রেখে আয়নার সামনে গিয়ে দাঁড়ালো। চোখ মুখ অনেক ফুলে গেছে, রাতে ঘুমও হয়নি। আচ্ছা, সে এখন কিভাবে আছে? নিশ্চয়ই বউকে বুকে জড়িয়ে ঘুমিয়ে আছে। এসব ভাবতে ভাবতে আবারও চোখের পাতা ভিজে উঠল। না, আমি আর তার কথা ভাববো না। কিন্তু চাইলেই কি সব ভোলা যায়? ভাবতে না চাইলেও ভাবনায় চলে আসে তো সবটা। চোখের পানি মুছে ওয়াশরুমে চলে গেল। ফ্রেশ হয়ে এসে গায়ে ওড়না জড়িয়ে রুম থেকে বের হয়ে গেল। হাওলাদার বাড়ির বড় পুকুরের পাশে দাঁড়িয়ে আছে নেহা। পুকুরটা যে খুব গভীর তার উপর থেকে দেখলেই যে কেউ উপলব্ধি করতে পারবে। পুকুরের পানি স্থির নেই,
পুকুরে রয়েছে হরেক রকমের মাছ, পানির উপর থেকেই দেখতে পাওয়া যায়। মেঘাদের বাড়িটা দেখতে যতটা সুন্দর, বাড়ির আশপাশটাও খুব সুন্দর। ফুলের বাগান এবং সবজি বাগান দেখলে যে কেউ বুঝতে পারবে যে বাড়ির মানুষগুলো খুব শৌখিন। মেঘার পরিবারে রয়েছে তার বাবা, মা এবং তার দাদু। মেঘার কোনো চাচা কাকা নেই। একজন ফুপি রয়েছে যিনি ঢাকা মিরপুর থাকেন নিজের পরিবারকে নিয়ে। মেঘার দাদা বছর দুয়েক আগে মারা গেছেন। মাঝে মাঝে তারা দুজন এসে কিছুদিন থেকে যায়। মেঘার বাবা চেয়েছিলেন শহরের চলে যেতে, কিন্তু মেঘার দাদু রাজি হয়নি। মেঘার বাবা মিস্টার জয়নুল হাওলাদার, একজন ব্যবসায়ী। গ্রামে তার কিছু কাপড় এবং কাঁচা বাজারের দোকান রয়েছে। নিহা এখনো পুকুরের পাশে দাঁড়িয়ে আছে। হঠাৎ পেছন থেকে কেউ একজন জড়িয়ে ধরাই প্রথমে ভয় পেলেও পরে হেসে উঠল। মেঘা ঘুম ঘুম কণ্ঠে বলল, তুই এখানে? আমি তোকে সারা বাড়ি খুঁজলাম। নিহা কিছুক্ষণ চুপ থেকে বলল, এমনি আসলাম। ঘুম থেকে উঠে দেখি তুই এখনো ঘুমোচ্ছিস, তাই আর বিরক্ত করলাম না। বুঝলাম। এখন আয়, আকাশ অন্ধকার হয়ে গেছে, হয়তো বৃষ্টি আসবে আবারও। মাও নাস্তা তৈরি করে বসে আছে। এই কথা বলে মেঘা নিহার হাত ধরে বাসার ভিতরে নিয়ে গেল। ডাইনিং টেবিলে দুজন বসার পর মিসেস মরিয়ম হাওলাদার 2 গ্লাস শরবত নিয়ে আসলেন। টেবিলে রেখে বললেন, কি ব্যাপার নিহা, সকাল সকাল ঘুম থেকে উঠে কই গেলি? আসলে মামুনি, পুকুরের ওই দিকটা গিয়েছিলাম। তুমি তো বেশ ভালোই সবজি বাগানটাকে সাজালে, অনেক রকমের সবজিও হয়েছে। মেঘা ব্রেড মুখে দিয়ে খেতে খেতে বলল, আরে ভইন, দেখতে হবে না কাজ স্ত্রী? মনে নেই তোর বাবা বলল যে মাকে নাকি সর্বপ্রথম সবজি বাগানে দেখেছিল, তারপর দাদুকে বললে দাদা ভাইয়ের মাধ্যমে বিয়ের প্রস্তাব পাঠিয়েছিল। আহা, কিয়া প্যার হো গিয়া মেরা পাপা কা। এই কথা বলেই মেঘা এবং নিহা দুজনেই হেসে উঠল। মেঘার বাবা বসতে বসতে বললেন, এত হাসাহাসি করছে কেন আমার মামুনিরা? আর নিহামা, তোর চোখে মুখের এই অবস্থা কেন? মেঘার মাও নিহার দিকে তাকিয়ে বললেন, কি রে, তোর চোখ এত ফুলে আছে কেন? নিহা একবার মেঘার মুখের দিকে তাকালো, তারপর আমতা আমতা করে বলল, আসলে মামুনি, আসলে মা, কাল রাতে আমি আর নিহু রাত জেগে মুভি দেখেছিলাম। আমার রাত জাগা অভ্যাস থাকলেও তোমার এই মেয়ে তো রাত জাগতে পারেন না, তাই চোখ ফুলে গেছে। নিহা অবাক হয়ে হয়ে মেঘার দিকে তাকিয়ে আছে। কি সুন্দর গুছিয়ে মিথ্যে বলে দিল। তবে এইটা সত্যি যে রাতে তার ঘুম হয়নি। মেঘা আবার বলল, বাবা, আমরা তো 3 দিনের জন্য আসছি, তাই কালকে চলে যাব। জানোই তো যে নিহার কিছু স্টুডেন্ট আছে। আচ্ছা ঠিক আছে, তবে ফ্রি থাকলে দুজন কিন্তু অবশ্যই চলে আসবি। নিহা হেসে বলল, সেটা আর বলতে, সুযোগ পেলেই প্লেন দিয়ে উড়ে চলে আসবো। এইভাবেই হাসাহাসির মাধ্যমে নাস্তা করা শেষ হলো। মেঘ কলেজ থেকে ফিরে বাসার ভিতর ঢুকতেই একটা 12 বছরের ছেলে দৌড়ে এসে তার সাথে ধাক্কা খেলো। মেঘ আদিকে ধরে বলল, শুটকি পাটকাটি এভাবে দৌড়াচ্ছিস কেন? আর একটু হলেও তো পরে সারা বাড়ি মাথায় তুলতে। আদি কিছু না বলে হাসতে হাসতে সোফায় শুয়ে পড়ল। মেঘ কিছু বুঝতে না পেরে কিছু বলবে তখনই দেখলো তার মা মিসেস অনুপমা চৌধুরী সিঁড়ি দিয়ে চিৎকার করতে করতে নামছেন। মেঘ নিজের মায়ের দিকে তাকিয়ে বিস্ময়ে হতবাক হয়ে গেল। মেঘের মা ন্যাকা কান্না করতে করতে বলল, মেঘের বড় আপু মিসেস আশা চৌধুরী হাতে শরবতের গ্লাস নিয়ে আস্তে আস্তে বলল, কি রে ছোট, এভাবে চিৎকার করে বাড়ি মাথা? আর কিছু বলতে পারলেন না। নিজের ছোট জায়ের দিকে তাকিয়ে তিনি নিজেও বিস্ময়ে হতবাক হয়ে আছেন। মেঘ হাসতে হাসতে শরবতের গ্লাসটা নিয়ে শরবত খেয়ে নিল। মিসেস অনুপমা চৌধুরীর দিকে তাকিয়ে বলল, তবে একটা কথা সত্যি মা, তোমার সাথে কিন্তু এই মেকআপটা খুব মানিয়েছে। এইটা বলে আদি এবং সে আবারও ঘর কাঁপিয়ে হাসতে লাগলো। মিসেস আশা চৌধুরী আদির কান ধরে বললেন, এসব কি আদি? তোমার ছোট আম্মু চেহারায় এরকম বাজেভাবে মেকআপ কেন করলে? দিন দিন খুব বাজি হয়ে যাচ্ছ। আদি নিজের দাদুকে আসতে দেখে বলল, দাদু দেখো, তোমার এই বড় বৌমা আমার কান ছিঁড়ে ফেলছে।
কান ছিঁড়লে কি আমার বিয়ে হবে বলো? কান ছিঁড়লে আমায় কেউ বিয়ে করবে না, তখন তুমি ছোট বউ পাবে না। মিসেস মনোয়ারা চৌধুরী সোফায় বসে হাসতে হাসতে বললেন, কি হলো বড় বৌমা, তুমি আমার ছোট দাদু ভাইয়ের কান টানছো কেন? দেখো না বলছে যে কান ছিঁড়লে তুমি আর ছোট বৌমা পাবে না। দেখুন না আম্মা, ছোটকে কেমন আজগুবি মেকআপ করে দিছে আপনার এই নাতি। ওকে আর প্রশ্রয় দিয়ে না আম্মা, দিন দিন যেইভাবে বিচ্ছুগিরি করা শুরু করেছে। মিসেস মনোয়ারা চৌধুরী নিজের ছোট বৌমার দিকে তাকিয়ে হেসে দিলেন। কিছুক্ষণ পর বললেন, বাড়িতে এমন দু একজন না থাকলে বাড়িটা কি মেতে থাকে বলো? দাদু ভাই এসব করেই তো আমাদের হাসায়। আমার দাদু ভাই যা করে একদম ঠিক করে। আর একজন তো সুদূর আমেরিকাতে, এত আসতে বলি খবরই নাই। আমি আর কয়দিনই বা বাঁচবো। ভাবলাম নাতিদের বিয়েটা দেখে শান্তি পাবো। মনে হয় না আমার ভাগ্যে আছে। দিন দিন শরীর যেভাবে ভেঙে পড়তেছে। মিসেস আশা চৌধুরী গভীর নিঃশ্বাস ফেলে বলল, যা ছোট, রুমে গিয়ে ফ্রেশ হয়ে আয়। মেঘ, তুইও যা, আমি সবার জন্য কফি করে নিয়ে আসতেছি। এই কথা বলে তিনি কিচেনে চলে গেলেন। মেঘ বুঝতে পারল তার বড় আম্মুর মন খারাপ হয়েছে। তার নিজেরও রাগ উঠে মাঝে মাঝে ভাইয়ের প্রতি। এখনও কেন আসতেছে না? তার বিয়ে না হলে সেও মেঘাকে বিয়ে করতে পারবে না। বিরক্তির নিঃশ্বাস ফেলে উপরে নিজের রুমে চলে গেল। নিহা এবং মেঘা দাদুর রুমে বসে বসে বিভিন্ন বিষয় নিয়ে গল্প হাসাহাসি করছে। দাদুটার টিনেজ বয়সের কাহিনী শোনাচ্ছে। ঠিক এমন সময় মেঘার ফোনটা বেজে উঠল। ফোনের স্ক্রিনে তাকিয়ে দেখলো মেঘের হাসি মুখটা। সে নিহাকে ইশারায় বলে রুমে চলে গেল। নিহা দাদুকে পান সাজিয়ে দিতে দিতে দাদুর গল্প শুনছিল। নিহা কিছুক্ষণ পর বলল, বুঝলে বুড়ি, তোমার মেঘা বুড়িকে এবার মনে হয় বিয়েটা দিয়ে দিতেই হবে। মিসেস জামিলা হাওলাদার বললেন, মিসেস মারিয়াম হাওলাদার চায়ের ট্রে নিয়ে প্রবেশ করতে করতে বললেন, মা, এই দুজনের একসাথে বিয়ে দিলে কেমন হয়? দাদু, আমি তো ভেবেই নিয়েছি নিহু আর আমি একই বাড়িতে দুই ভাইকে বিয়ে করব। মেঘা চায়ের কাপ হাতে নিয়ে বলল। মেঘার মা হেসে বললেন, বাহ, ভালোই তো বললি। মেঘ বলেছিল একবার তার নাকি বড় ভাই আছে, আমেরিকা থাকে। তার সাথে নিহার বিয়ে হলেই তো তার ইচ্ছাটা পূরণ হয়ে যাবে। মেঘা কিছুক্ষণ ভেবে বলল, হ্যাঁ, তার বড় আম্মুর বড় ছেলে মিস্টার আদ্রিস চৌধুরী। তবে মেঘের থেকে যতটুকু শুনলাম তার ভাই সম্পর্কে, তিনি নাকি খুবই গম্ভীর টাইপের মানুষ। আর ওনার রাগ ও জিদও নাকি অনেক বেশি। মূলত স্টাডির জন্যই গিয়েছে আমেরিকা। তবে স্টাডি শেষ করে সেখানেই নাকি চৌধুরী ফাংশন হাউস ওপেন করেছে। নিজের চেষ্টায় এখন একজন ভালো বিজনেস আইকন হিসেবে পরিচয় তৈরি করেছে। নিহা মনে মনে বলল, মেঘা, তুই হয়তো ভুলে গেলি যে আমি অনাথ। আমার বাবা মাকে কিছুই জানি না আমি। আর তোরা কিনা এখন বিজনেস আইকনের সাথে আমার বিয়ে দেওয়ার কথা ভাবছিস? বলেই নিহা উঠে রুমে চলে এলো। ব্যালকনিতে দাঁড়িয়ে বাইরে পরিবেশ দেখছে। আকাশে মেঘ জমে অন্ধকার হয়ে গেছে চারদিক। হালকা হালকা বাতাস বইছে, হয়তো বৃষ্টি আসবে যে কোনো সময়। নিহা আকাশের দিকে তাকিয়ে ভাবতে লাগলো তার অতীত। নিহা ছোট থেকে এতিমখানায় বড় হয়েছে। এতিমখানার মাদারি ছিল তার সব। এতিমখানার সবাই তাকে খুব ভালোবাসতো। মেধাবীদের জন্য পড়ালেখার সুযোগ ছিল। নিহার দিনগুলো ভালোই যাচ্ছিল। ইন্টার প্রথম বর্ষে ভর্তি হওয়ার পর মেঘার সাথে পরিচয় হয়। নিহা এতিমখানায় থাকতো বলে ক্লাসে অনেকেই তার সাথে কথা বলতো না। এতে নিহার অনেক মন খারাপ হতো, কিন্তু মেঘা তাকে সব সময় হাসি খুশি রাখতো। মেঘা নিহার লাইফে অনেক গুরুত্বপূর্ণ একজন। অনার্স দ্বিতীয় বর্ষের মেঘ ভাইয়া মেঘাকে পছন্দ করত। একদিন কলেজের ছাদে প্রবেশ করে। মেঘা ও মেঘ ভাইয়াকে অনেকটা পছন্দ করত, তাই রাজি হয়ে যায়। সেই থেকেই তাদের প্রণয় শুরু হয়। তাদের ভালোবাসা দেখে অনেকেরই হিংসে হতো, কারণ মেঘ ভাইয়া ছিল কলেজের অধিকাংশ মেয়ের ক্রাশ বয়। মেঘ এবং মেঘার ভালোবাসা দেখে নিহা ভাবত,
আমার জীবনেও যদি মেঘ ভাইয়ের মতো এমন কেউ আসতো। আল্লাহ হয়তো ক্ষণিক সময়ের জন্য তার এই ইচ্ছা পূরণ করলো। এতিমখানার মাদারটাকে বাসায় গিয়ে একটা মেয়েকে পড়ানোর কথা বলে। নিহা ও রাজি হয়ে যায়। রোজ বিকেলে গিয়ে ঐশীকে পড়িয়ে আসতো। একদিন ঐশীকে পড়াতে গিয়ে দেখে ঐশীর মামা এসেছে। ঐশীকে পড়ানোর সময় বুঝতে পারে ঐশীর মামা মিস্টার নিহাল তার দিকেই তাকিয়ে আছে। এইভাবেই রোজ তার দিকে তাকিয়ে থাকা ফলো করে এতিমখানা পর্যন্ত চলে আসা। ঐশীর মাধ্যমে তাকে ফুল দিয়া আরও কত পাগলামি করেছিল তাকে পাওয়ার জন্য। এইভাবে কখন কিভাবে যে ভালোবেসে ফেলেছে নিহালকে বুঝতেই পারেনি। ভালোবাসা কখন কিভাবে কার উপর হয়ে যায় বোঝা যায় না। রোজ ঐশীকে পড়িয়ে সে আর নিহাল হাঁটতে হাঁটতে এতিমখানায় আসতো। পছন্দের বেলি ফুলের মালা হাতে পরিয়ে দিত। শাড়ি পরে রিকশায় চড়ে কত ঘুরেছে দুজন। সপ্তাহে একবার সে আর নিহাল ফুচকা প্রতিযোগিতা দিত, কারণ নিহাল ছেলে হয়েও মেয়েদের মতো ফুচকা খেত। মেঘা মাঝে মাঝে বলতো, নিহা, এত ভালোবাসা কই রাখিস বলতো? আমার তো মনে হয় মেঘও আমায় এত ভালোবাসে না, নিহাল ভাই তোকে যতটা ভালোবাসে। নিহা তখন লজ্জায় লাল হয়ে যেত। এতিমখানার পাশে বড় একটি কৃষ্ণচূড়া ফুলের গাছ ছিল। কত রাত চুরি করে এতিমখানা থেকে বের হয়ে যেত। দুজন গভীর রাত পর্যন্ত কৃষ্ণচূড়া গাছের নিচে বসে চন্দ্রবিলাস করত। নিহাল প্রায় বলতো, ওই আকাশের চাঁদের থেকেও আমার পাশের চাঁদটা আরও সুন্দর। ওই চাঁদের গায়ে কলঙ্ক আছে, কিন্তু আমার এই চাঁদের গায়ে কোনো কলঙ্ক নেই। তা শুনে নিহা লজ্জায় লাল নীল হতো। নিহা প্রায় সময় বলতো নিহালকে, আমি এতিমখানায় বড় হয়েছি, বাবা মা পরিবার কেউ নেই আমার। আমায় তুমি পরিবার তো মেনে নেবে না। নিহাল হেসে দিয়ে বলতো, আমি তোমায় ভালোবাসি, তোমায় বিয়ে করব। তোমার পরিবার কে তো নয়, আর আমি আমার বাবা মায়ের একমাত্র ছেলে, তারা আমার পছন্দ অবশ্যই মেনে নেবে। নিহালকে নিয়ে নেহার ছিল হাজারো স্বপ্ন, কিন্তু কে জানতো স্বপ্নগুলো স্বপ্নই রয়ে যাবে। মিথ্যে গল্পের শ্রেষ্ঠ লেখক তুমি, আর সেই গল্পের বিশ্বস্ত পাঠক আমি। নিহার ইন্টার পরীক্ষা শেষ হওয়ার পর এতিমখানা থেকে চলে আসে। এতিমখানায় থাকার একটা নির্দিষ্ট বয়স সীমা থাকে। 18 বছরের পর আর এতিমখানায় রাখা হয় না। মেঘা থাকাতেই নিহার কোনো অসুবিধা হয়নি। মেঘার সাথেই থাকতে শুরু করে। যদিও নিহা চায়নি, মেঘা জোর করে রেখেছে। নিহা কয়েকটা টিউশনি করিয়ে নিজের খরচ চালায়। নিহা এতিমখানা থেকে আসার কিছুদিন পরই মাদার মারা যায়। এতে নিহা ভীষণ কষ্ট পায়। ছোট থেকে মাদারই ছিল তার সব। নিহা এতে অনেকটা ভেঙে পড়ে। মেঘা নিহার কন্ডিশন দেখে তাকে গ্রামের বাড়ি নিয়ে যায়। কিছুদিন থেকে নিহার মন একটু ভালো হলে তাকে নিয়ে চলে আসে, কারণ নিহার টিউশনিগুলো বেশি দিন বন্ধ রাখা যায় না। নিহা ও সময়ের সাথে সাথে নিজেকে মানিয়ে নেয়। মাসখানেক আগে থেকে নিহা লক্ষ্য করে নিহালের ব্যবহার ও কেমন যেন হয়ে যায়। তাকে খুব একটা সময় দেয় না। নিহা জিজ্ঞেস করলে বলতো, পড়ালেখার চাপ বেড়ে গেছে, তাছাড়া বাবার অফিসেও সময় দিতে হয়। নিহা ও বিশ্বাস করে নিত নিহালের কথাগুলো, কিন্তু সে তো আর তখন জানতো না যে তার জন্য কত বড় চমক অপেক্ষা করছে। সে যাকে নিয়ে দিন রাত ঘর বাঁধার স্বপ্ন দেখে, সেই তার স্বপ্নগুলো ভেঙে দিবে। গল্পটা ছিল পবিত্র, কাহিনীটা ছিল বিষাক্ত। তাই তো সে গল্পে আমি পাগল নামে পরিচিত। বাংলাদেশ এয়ারপোর্ট। কিছুক্ষণ আগে আমেরিকা থেকে আসা প্লেন ল্যান্ড করেছে। এয়ারপোর্টের বাইরে প্রচুর ভিড়। সবাই অপেক্ষা করছে নিজ নিজ স্বজনের জন্য। মেঘের বাবা মিস্টার মেহরাব চৌধুরী এবং বড় আব্বু মিস্টার আজিজ চৌধুরী অপেক্ষায় আছেন। দুজনেরই আনন্দে চোখে পানি জমা হচ্ছে। মিস্টার আজিজ চৌধুরী চোখের কোনা গড়িয়ে জল পড়ছে, কারণ আর একটু পরেই তার কলিজার টুকরো বড় ছেলেকে নিজের চোখের সামনে দেখতে পাবেন, বুকে বুকে আগলে নিতে পারবেন। সন্ধ্যার পর দুই ভাই মিস্টার আজিজ চৌধুরী এবং মিস্টার মেহরাব চৌধুরী যখন মিটিং রুমে ছিলেন, তখন মিস্টার আজিজ চৌধুরী ফোন বেজে ওঠে। তিনি ফোনের স্ক্রিনে তাকিয়ে দেখেন তার বড় ছেলের বন্ধু জিসান ফোন করেছে। অসময়ে জিসানের ফোন দেখে খানিকটা দুশ্চিন্তায় পড়েন। এক্সকিউজ মি বলে ফোন রিসিভ করার পর জানতে পারে তার ছেলে এবং সে কিছুক্ষণের মধ্যেই বাংলাদেশ ল্যান্ড করবে।
আদ্রিস চেয়েছিল তাদেরকে সারপ্রাইজ দিবে, কিন্তু জিসান চাইছে আদ্রিসের বাবা এবং কাকাই এয়ারপোর্টে এসে আদ্রিসকেই সারপ্রাইজ করুক। মিস্টার আজিজ খুশিতে কথা বলার শক্তি যেন হারিয়ে ফেলেছিলেন। তখন মিটিং ক্যান্সেল করে মিস্টার মেহরাবকে নিয়ে এয়ারপোর্টে রওনা হন। গাড়িতে বসে মেহরাবকে সবটা বলেন। ভাইয়ের ডাকে ধ্যান ভাঙে তার। মিস্টার মেহরাব নিজের ভাইকে চোখ দিয়ে ইশারায় সামনে তাকাতে বলেন। মিস্টার আজিজ চৌধুরীর সামনে তাকিয়ে অবাক হয়ে যান। আজিজ এবং তার বন্ধু জিসান ট্রলি হাতে এগিয়ে আসছে। ইন করা সাদা শার্ট, কালো প্যান্ট, হাতে ব্র্যান্ডের ব্ল্যাক ওয়াচ, চোখে ব্ল্যাক সানগ্লাস, চেহারায় গাম্ভীর্য ভাব নিয়ে হেঁটে আসছে মিস্টার আজিজ চৌধুরী। এয়ারপোর্টের বেশিরভাগ মেয়ে তার দিকে তাকিয়ে আছে। এগুলোতে আদ্রিস অভ্যস্ত। আজিজ কিছুত্তর এগিয়ে এসে নিজের বাবা এবং কাকাইকে দেখে অবাক হলো। চোখ রাঙিয়ে জিসানের দিকে তাকাতেই জিসান একটা ক্যাবলা মার্কা হাসি দিয়ে বলল, সারপ্রাইজ। এইভাবে তাকাস কেন? বাসায় যাওয়ার আগে কি হসপিটালে নিতে চাস নাকি? আদ্রিস কিছু না বলে বাবা এবং কাকাই এর দিকে এগিয়ে গেল। বাবাকে সালাম দিয়ে জড়িয়ে ধরল। মিস্টার আজিজ চৌধুরী মুখে হাসি, চোখে পানি নিয়ে নিজেও জড়িয়ে ধরলেন। আদ্রিসের নিজেরও চোখ ভিজে আসছে এত বছর পর নিজের বাবাকে জড়িয়ে ধরতে পেরে। আদ্রিস কিছুক্ষণ পর বাবাকে ছেড়ে জিজ্ঞেস করলো, কেমন আছো বাবা? এতদিন খুবই অস্থির ছিলাম রে বাবা, তবে তোকে দেখে একটু শান্তি পেলাম। আদ্রিস হেসে নিজের কাকাইকে জড়িয়ে ধরলো। কেমন আছো কাকাই? এই তো বেটা, আলহামদুলিল্লাহ ভালোই আছে, কিন্তু তোমায় দেখে আরও শান্তি পেলাম। তা বাবা, এভাবে না জানিয়ে চলে আসলে? আদ্রিস রাগী চোখে জিসানের দিকে তাকিয়ে বলল, আসলে কাকাই ভেবেছিলাম একসাথে বাসায় গিয়ে তোমাদের সারপ্রাইজ দিব, কিন্তু এই গবেরটা আগেই জানিয়ে দিল। একদম এইভাবে তাকাবি না আঙ্কেল। ছোটবেলায় কি আন্টি আদ্রিসকে তিতা করলার রস খাইয়েছে নাকি? কেমন রাগী গম্ভীর হয়ে থাকে। আমি যে কয়বার করে মরতে মরতে বেঁচে গেছি, কোন দিন না জানি ইন্নানিল্লাহ হয়ে যায়। আদ্রিস চিবিয়ে চিবিয়ে বলল, তুই যদি চুপ না হোস তাহলে তোকে এখানেই ইন্না লিল্লাহ করে দিব। মিস্টার আজিজ চৌধুরী হেসে বলেন, হয়েছে, ছেলেটাকে আর রাগাতে হবে না। দুজনে গাড়িতে বসো, বাসায় এখনো কেউ জানায়নি। সবাই গাড়িতে বসার পর মিস্টার মেহরাব গাড়ি চালানো শুরু করলেন। চৌধুরী বাড়ির ড্রয়িং রুমে বসে আদি মেঘের চুল টানছে আর মেঘ আধির। দুজন সারা দিন সময় পেলেই একজন একজনের পিছে লাগবেই। মিসেস মনোয়ারা চৌধুরী সোফায় বসে বললেন, কি হয়েছে দাদু ভাইরা? তোমরা পাড়ার মহিলাদের মতো এমন একজনের চুল টানছো কেন? মিসেস অনুপমা চৌধুরী বললেন, মেঘের বড় আম্মু মিসেস আশা চৌধুরী ও এসে বসলেন তাদের সাথে। আয়না কফি নিয়ে এসে দিতে দিতে বলল, মেঘের মা কফি খেতে খেতে মেঘকে জিজ্ঞেস করেন, হ্যাঁ মা, কাল মনে হয় আসবে। মেঘের বড় আম্মু তার শাশুড়ি মাকে হঠাৎ জিজ্ঞেস করলেন, মা, নিহাকে আপনার কেমন লেগেছে? না মানে আমি চাইছি। বৌমা, বুঝতে পেরেছি তুমি কি বুঝাতে চাইছো। নিহা মেয়েটাকে আমার খুবই ভালো লেগেছে। যথেষ্ট নম্রতা ভদ্রতা আছে মেয়েটার মাঝে, চেহারায় মায়া ভরপুর। কিছুটা উৎসুক কণ্ঠে বলল, কেন বলো তো বড় আম্মু, হঠাৎ আমার হবু শালিকার ব্যবহার নিয়ে পড়লে যে তোমরা? মেঘের মা হেসে বললেন। মেঘ চোখ বড় বড় করে বলে, হোয়াট? মেঘের আম্মু মেঘকে ধমক দিয়ে বললেন। মেঘের বড় আম্মু বলেন, কেন মেঘ, নিহার কি ব্যবহার ভালো না নাকি? না না বড় আম্মু, নিহার যথেষ্ট ভালো মেয়ে, কিন্তু মেঘ আর কিছু বলার আগেই বাসার কলিং বেল বেজে উঠল। মেঘের বড় আম্মু আয়নাকে বললেন, আয়না, দেখো তো কে এসেছে। আদ্রিজের বাবা এবং কাকাই তো এত তাড়াতাড়ি আসার কথা না। আয়না গিয়ে দরজা খুলে অবাক হয়ে দরজারই পাশে থাকা ব্যক্তিটির দিকে তাকিয়ে রইল। আদ্রিস আয়নার দিকে তাকিয়ে বলল, কেমন আছো আয়না আফা? আয়না চিৎকার দিয়ে বলল।
আয়নার চিৎকারে সবাই দরজার কাছে এসে স্তব্ধ হয়ে গেলেন। আদ্রিস এসে নিজের মাকে জড়িয়ে ধরলেন। মিসেস আশা চৌধুরী এখনো বিশ্বাস করতে পারছেন না। হঠাৎ করেই ছেলেকে জড়িয়ে ধরে কেঁদে উঠলেন, সারা মুখে চুমু এঁকে দিলেন। আদ্রিস মায়ের চোখের পানি মুছে দিয়ে গম্ভীর কণ্ঠে বললেন, মা, কান্না থামাও, আমি তো এসে পড়েছি। এভাবে কান্না করলে আমি আবারও চলে যাব। মিসেস আশা চৌধুরী বহু কষ্টে কান্না থামালেন। এত বছর পর ছেলেকে নিজে দেখে নিজেকে সামলাতে পারছেন না, কিন্তু নিজের ছেলের রাগ সম্পর্কে তিনি অবগত। কান্না না থামালে হয়তো দেখা যাবে সত্যি সত্যি চলে যাবে। আদ্রিস দাদুর সামনে গিয়ে দাদুকে সালাম দিয়ে জড়িয়ে ধরল। মেঘ তার ভাইয়ের দিকে তাকিয়ে আছে, ছেলে হয়েও চোখ সরাতে পারছে না। কি সুন্দর চোখ, পুরো বাঘের চোখের মতো। বডির ধরন কিছুটা সুশান্ত সিং রাজপুতের মতো। ফর্সা গায়ের রং, মুখ ভর্তি খোঁচা খোঁচা চাপ দাড়ি, ঠোঁটের রং হালকা লাল। উচ্চতা মেঘের মতোই, প্রায় 6 ফুটের কাছাকাছি। চেহারায় সব থেকে আকর্ষণীয় জিনিসটি হলো ঘন কালো ব্রু, যা ফকফকে চেহারায় নজর কেড়ে রেখেছে। এত সুন্দর তার ভাই, তবে গাম্ভীর্যতায় ভরপুর। আদ্রিজের জড়িয়ে ধরাতে হুঁশ আসলো মেঘের, খানিকটা লজ্জাও পেল। হেসে নিজেও জড়িয়ে ধরল ভাইকে। আদি এতক্ষণ ধরে খেয়াল করলো তার ভাই সবার সাথে কথা বলছে, কিন্তু তার সাথে এখনো বলে নাই। সে গাল ফুলিয়ে বলে উঠল, কেউ একজন হয়তো ভুলে গেছে তার একজন ছোট ভাই আছে। অবশ্য আমি তো মনে রাখার মতো কেউ না। আদ্রিস হাঁটু ভাঁজ করে আদির সামনে বসে আদিকে জড়িয়ে ধরে বলল, কেউ একজন একদম ভুলে যায়নি তার একজন ছোট ভাই আছে। সবার শেষে আমি তার কাছে আসলাম যাতে তাকে আমি বেশি আদর করতে পারি। আমি টেবিলে নাস্তা দিচ্ছি। মেঘ, তুই আদ্রিসকে তার রুমে নিয়ে যা। আদ্রিসের বাবা আর কাকাই আপনারাও গিয়ে ফ্রেশ হয়ে আসেন। মিসেস আশা এই বলে কিচেনে চলে গেলেন। আদ্রিস নিজের রুমে প্রবেশ করে চারপাশে তাকিয়ে বুঝলো আগের আসবাবপত্রগুলো নেই, নতুনভাবে সাজানো রুমটা। আদ্রিস অতিরিক্ত গরমে প্রায় হাঁপিয়ে গেছে, তাই রুমে এসেই শাওয়ার নিতে চলে গেল। রাতে ডিনারের পর নিহা এবং মেঘা রুমে বসে লুডো খেলছে। নিহার খেলার ইচ্ছে ছিল না, কিন্তু মেঘার জোরাজোরিতে না পেরে খেলতে বসেছে। খেলায় যখন টান টান উত্তেজনা, তখনই মেঘার ফোনে মেসেজ আসে। মেঘা হোয়াটসঅ্যাপে ঢুকে দেখে মেঘ একটা ছবি পাঠিয়েছে, যেটা তাদের ডিনার টাইমে ডাইনিং টেবিলে তোলা। মেঘা ছবিতে একজনকে দেখে চোখ বড় বড় করে ফেলল। নিহা মেঘার মুখে এইরকম রিয়াকশনের কোনো মানে বুঝলো না। কিরে, চোখ এরকম বড় বড় করে ফেলে কেন? মেঘা কিছু না বলে ফোনটা নেহার হাতে ধরিয়ে দিল। নেহা ছবিটার দিকে তাকিয়ে কিছুই বুঝলো না, তবে আদ্রিসকে দেখে কিছুক্ষণের জন্য থমকে গেল। মেঘা চোখ বড় বড় করে বলল, ইনি তো মেঘের বড় আব্বুর বড় ছেলে আদ্রিস চৌধুরী। ইনি কবে আসলো? নেহা চোখ রাঙিয়ে বলল, আমি কিভাবে জানবো? তুই মেঘ ভাইয়াকে জিজ্ঞেস কর। মেঘা একটা বোকা বোকা হাসি দিয়ে বলল, ও হ্যাঁ, আসলেই তো, তুই কিভাবে জানবি? আমি মেঘকেই জিজ্ঞেস করছি। এই বলে মেঘা ফোনটা নিয়ে ব্যালকনিতে চলে গেল। নিহার রুম থেকে বের হয়ে কিচেনে গিয়ে দেখলো মিসেস মরিয়ম পিঠা বানাচ্ছেন। নিহা গিয়ে পিস থেকে জড়িয়ে ধরল। মিসেস মরিয়ম বুঝতে পেরে হেসে দিলেন, কিরে মা, কিছু লাগবে নাকি? না মামুনি, এমনি তোমায় কিচেনে দেখে আসলাম আমি। এত রাতে পিঠা কেন বানাচ্ছ? মিসেস মরিয়ম হাসি মুখে বললেন, তোরা তো কাল খুব সকালে চলে যাবি, কাল বাসায় নিয়ে খাবি পিঠাগুলো। আমের আচার বানিয়ে রেখেছি। জামা কাপড় গুছিয়ে নিয়েছিস তো? আর মেঘা কি করছে? নিহা পাটিসাপটা খেতে খেতে বলল, হ্যাঁ মামুনি, গুছিয়ে নিয়েছি। আর মেঘা মেঘ ভাইয়ার সাথে কথা বলছে। মনে হয় মেঘ ভাইয়ার বড় ভাই মেঘা কালকে যার কথা বলেছিল তিনি এসেছেন। মিসেস মরিয়ম অবাক হয়ে বললেন, তাই নাকি? ভালোই তো। দেখি তুমি বসো, আমি বাকি পিঠাগুলো ভেজে নিচ্ছি। তোমার প্রচুর ঘামিয়েছে। আরে পাগলি, আর অল্প কিছু পিঠা, তোদের কাল খুব ভোরেই উঠতে হবে। এখন যা, গিয়ে ঘুমিয়ে পড়। তুমি বসো তো মামুনি। নিহা জোর করেই মামুনিকে সরিয়ে নিজে পিঠা ভাজতে লাগলো। চলন্ত ট্রেনের জানালা দিয়ে দিগন্ত প্রসারিত শস্যক্ষেত্র, কৃষকের মাঠে চাষ করা।
গাছপালা, বন, জঙ্গল সব কিছুই নিহার মন ছুঁয়ে যাচ্ছে। সকালে খুব তাড়াতাড়ি রওনা দিয়েছিল তারা। মিস্টার জয়নুল হাওলাদার ট্রেন ছাড়া পর্যন্ত তাদের সাথেই ছিলেন। গন্তব্যের প্রায় কাছাকাছি চলে এসেছে ট্রেন। নিহা হাতে থাকা হুমায়ুন আহমেদের অপেক্ষা উপন্যাসটি পড়ায় মনোযোগী হলো। মেঘ আদ্রিসকে ডাকতে তার রুমে আসলো। এসে দেখে আদ্রিস পুশ আপ করছে। মেঘ ভাবে সে তো মাসে 2 বার জিম করে কিনা সন্দেহ। আগে যতটুকু করতো এখন তাও করা হয় না। রাত জেগে মেঘার সাথে কথা বলে সকালে ঠিকমতো কলেজে যেতে পারে না। গতকাল গভীর রাত পর্যন্ত আদ্রিস আর সেই সুইমিং পুলের পাশে বসে আড্ডা দিয়েছে। যদিও বেশিরভাগ কথা ছিল আদ্রিসের বিজনেস এবং মেঘের পড়ালেখা বিষয়ে। অহেতুক কথা আদ্রিস বলতে পছন্দ করে না, এইটা মেঘ জানে। মেঘ এবং আদি একই রকম, ছোটবেলা থেকে দুষ্টুমি করতে পছন্দ করে। আদ্রিসের হাতে মেঘ অনেকবার মাইর খেয়েছে এই রকম দুষ্টুমির কারণে। আদ্রিস তাদের বিপরীত। আদ্রিসের রাগকে পরিবারের সবাই অনেকটাই ভয় পায়। আদ্রিস মেঘকে দাঁড়িয়ে থাকতে দেখে ব্রু কুচকে বলে ওঠে, কি হলো মেঘ, এভাবে দাঁড়িয়ে আছিস কেন? কিছু বলবি? আদ্রিসের ডাকে মেঘের হুঁশ আসে। হ্যাঁ ভাইয়া, নাস্তা টেবিলের সবাই তোমার জন্য অপেক্ষা করছে। ও ঠিক আছে, তুই যা, আমি আসছি। এই বলে আদ্রিস টাওয়াল হাতে নিয়ে ওয়াশরুমে চলে গেল। নাস্তা শেষে আদ্রিসের বাবা আদ্রিসকে বলে উঠলেন, বাবা, তোর ফ্রেন্ডে ইনভাইট করছিস তো? আদ্রিস গম্ভীর কণ্ঠে বলে উঠল, কি দরকার ছিল বাবা পার্টি দেওয়ার? আমার হাতে প্রচুর কাজ এখন। আমি এসেছি, মানুষ এমনিতেই জেনে যাবে। এখানে আয়োজন করে জানানোর কি আছে? আশা চৌধুরী আদুরে গলায় বলে উঠলেন, চৌধুরী বাড়ির বড় ছেলে তুমি বাবা, এত বছর পর তুমি এসেছো, পার্টি দেওয়া হবে না? এটা কি মানায়? আর কাজ তো তুমি সব সময় করো, দেশে এসেছো বেশি না হলেও 1 মাস একটু সময়টা উপভোগ করো। সময় অপচয় করা আমার একদম পছন্দ নয়, এটা জানো। আর কাল থেকে মেঘ অফিস যাওয়া শুরু করবে। মেঘ স্যান্ডউইচ মুখে দিয়েছিল মাত্র। আদ্রিসের কথা শুনে স্যান্ডউইচ গলায় আটকে কাশতে লাগলো। এক পর্যায়ে কাশি কিছুটা কমলে মেঘ মিনমিন করে বলে উঠল, আমি না, মানে আমার এখনো অফিসে যাওয়ার বয়স হয়েছে বলো ভাইয়া? আমি এখন অনেক ছোট, আদির মতো। আদ্রিস দাঁতে দাঁত চেপে বলে উঠল, শুনলাম মেঘা নামে কারোর সাথে সম্পর্কে জড়িয়ে আছো। কাকাই কাকিমা তারাও মেনে নিয়েছে। নিশ্চয়ই মেঘার বাবা মা বেকার ছেলে দেখে তাদের মেয়ে বিয়ে দিবে না। কাল থেকে তুমি অফিস যাবে, দ্বিতীয়বার যাতে তোমায় বলতে না হয়। মেঘ বুঝলো আদ্রিস রেগে যাচ্ছে, তাই মুখ ফুলিয়ে বলে উঠল, আচ্ছা। পরন্তু বিকেল। নিহা রাস্তা দিয়ে হেঁটে হেঁটে বাসায় যাচ্ছে। ইচ্ছে করে রিক্সা নেয়নি। পরনে শুভ্র রঙের শাড়ি, চুলগুলো হাত খোপা করা, কপালে ছোট্ট টিপ। শাড়ি নিহার খুব পছন্দ। আজ ঐশীকে পড়াতে গিয়ে এই রকম একটা পরিস্থিতিতে পড়তে হবে ভাবেনি সে। নিহাল এবং তার নতুন বিয়ে করা বউ সম্পর্কে যে মেঘার মামাতো বোন ঐশীদের বাসায়, নিহা যতই ভাবে নিহালকে ভুলে যাবে ততই যেন বেশি মনে পড়ে। নিহালের বউ নেহাকে দেখেই চিনে ফেলেছিল, কারণ গ্রামে বিয়ের দিন মেঘা তার সাথে নিহার পরিচয় করিয়ে দিয়েছিল। মেয়েটা তার থেকেও যথেষ্ট সুন্দরী, সেই জন্যই তো নিহাল তাকে ছেড়ে দিল। নিহার মনে প্রশ্ন জাগলো, একজনের মন ভেঙে আরেকজনকে নিয়ে কি সুখী থাকা যায়? হয়তো যায়। নিহালকে তো দেখলাম কতটা খুশি সে। এসব ভাবতে ভাবতে কখন যে রাস্তার মাঝখানে চলে এসেছে বুঝতেই পারেনি। হঠাৎ হাতে টান পড়ায় হুড়মুড়িয়ে কারোর বুকের সাথে ধাক্কা খেলো, কিন্তু কিছু বুঝে ওঠার আগেই বাম গালে ঠাস করে চড় পড়ল। থাপ্পড় খেয়ে যেন নিহার মাথা ঘুরে গেছে। চারিদিকে অন্ধকার দেখছে। গালে হাত দিয়ে সামনে দাঁড়িয়ে থাকা ব্যক্তিটির দিকে ফ্যাল ফ্যাল করে তাকিয়ে রইল। মস্তিষ্ক হঠাৎ যেন সচল হয়ে উঠল। নিহার চোখ বড় বড় হয়ে গেল, কারণ সামনে দাঁড়িয়ে থাকা ব্যক্তিটি মিস্টার আদ্রিস চৌধুরী। আদ্রিস কফি শপে এসেছিল তার কলেজ লাইফের বন্ধুদের সাথে দেখা করতে। ইচ্ছে ছিল না এই রকম পাবলিক প্লেসে আসার। বন্ধুরা রিকোয়েস্ট করেই এক প্রকার আনিয়েছেন তাকে। কফি শপ থেকে গাড়িতে উঠতে যাবে, তখনই দেখলো একটি শাড়ি পরিহিতা মেয়ে রাস্তার মাঝখান দিয়ে হেঁটে যাচ্ছে। অনেকেই মেয়েটাকে সরে যেতে বলছে, তবে মনে হচ্ছে মেয়েটার সেদিকে কোনো খেয়াল।
মেয়েটা সেদিকে কোনো খেয়ালই নেই। হঠাৎ লক্ষ্য করলো একটি কার খুব দ্রুত মেয়েটির দিকে এগিয়ে আসছে। কোনো কিছু না ভেবেই দৌড়ে এসে মেয়েটির হাত ধরে টান দিয়েছে। না হলে আর একটু হলেই এতক্ষণে মেয়েটির রক্তমাখা দেহর রাস্তায় পড়ে থাকতো। নিহার এইভাবে তাকিয়ে থাকাতে আদ্রিসের রাগ আরও বেড়ে গেল। থমকে বলে উঠল, এই মেয়ে, গাড়িতে চাপা পড়ে কি মরার শখ হয়েছে নাকি? এত মরার ইচ্ছে থাকলে বাসায় গিয়ে মরেন, ইডিয়েট কোথাকার। জিসান দৌড়ে এসে আদ্রিসকে থামিয়ে বলল, ভাই কি করছিস? থাম, চারপাশে অনেক মানুষ দেখছে। আদ্রিস নিহার দিকে রাগি চোখে তাকিয়ে হন হন করে গাড়ির দিকে চলে গেল। জিসান ও একবার নিহার দিকে তাকিয়ে আদ্রিসের পিছে পিছে চলে গেল। আশেপাশের লোকজন কানাঘুষো করতে করতে নিজ নিজ গন্তব্যে হাঁটা শুরু করলো। নিহা এখনো থম মেরে ঠায় দাঁড়িয়ে রইল। ভয়ে এখনো তার বুক দুরু দুরু করছে, হৃদস্পন্দন ঊর্ধ্বগতিতে চলছে, শরীর ঘেমে একাকার হয়ে গেছে। সত্যি তো, আর একটু হলে হয়তো এতক্ষণে আমি আল্লাহ ঠিক সময় ওই লোকটাকে পাঠিয়ে দিয়েছে। এইসব আন মনেই বলল। তারপর আস্তে ধীরে একটা রিক্সা ডেকে উঠে পড়ল। মেঘা সোফায় বসে টিভি দেখছিল। কলিং বেলের শব্দে বুঝতে পারল যে নেহা এসেছে। দরজা খুলে দিতেই নেহা মেঘাকে পাশ কাটিয়ে সোফায় গিয়ে বসে পড়ল, চোখ বন্ধ করে রইল। তার এখনো শরীর মৃদু কাঁপছে। নিহার গালের দিকে নজর পড়তেই মেঘা আটকে উঠল। স্পষ্ট 5 আঙ্গুলের ছাপ বোঝা যাচ্ছে। মেঘা উচ্চস্বরে বলে উঠল, এই নিহু, তোর গালে থাপ্পড়ের দাগ কেন? তোকে থাপ্পড় দিল কে? নিহা কিছু বলছে না দেখে মেঘা আবারও একই প্রশ্ন করল। নিহা কিছুক্ষণ চুপ থেকে বলল, তোর হবু ভাসুর রে। মেঘা খানিকটা ভ্যাবাচেকা খেয়ে বলল, আমার ভাসুর মানে? নিহা একটা দীর্ঘশ্বাস ফেলে ওই শীতের বাসা থেকে রাস্তায় ঘটে যাওয়া সমস্ত ঘটনা বলল। মেঘা সব শুনে রিয়াকশন দিতেই যেন ভুলে গেছে। মেঘা নিহার দিকে তাকিয়ে হঠাৎ করেই নিহাকে জড়িয়ে ধরল। নিহা বুঝতে পারল মেঘা এখন কান্না করে দিবে। বলতে না বলতেই মেঘার ফুপানোর আওয়াজ শুনতে পেল। নিহা কিছুক্ষণ চুপ থেকে বলে উঠল, মেঘা বাচ্চাদের মতো কান্না করছিস কেন? দেখ আমি একদম ঠিক আছি, কিচ্ছু হয়নি আমার। মেঘা ফুপানো কঞ্চে বলল, ঠিক আছিস? আর যদি আদ্রিস ভাইয়া সময় মতো না আসতো তাহলে? আর গ্রামে ছিলাম বলে ওই নিহালকে কিছু বলতে পারিনি। ওই বদমাস ছেলেটাকে যদি আমি নর্দমায় না চুবিয়েছি। আচ্ছা ঠিক আছে, শান্ত হ, আমায় কষ্ট করে এক গ্লাস ঠান্ডা পানি দে। মেঘা লেবুর শরবত বানিয়ে নিহাকে দিয়ে বলল, নিহু, সন্ধ্যার পর তুই আর আমি একটু বের হব। কোথায় যাবি? ওই আসলে মেঘেদের বাসায়। নিহার অবাক হয়ে বলল, কি? হ্যাঁ, মেঘের আম্মু নিজে ফোন দিয়ে বলেছে যাতে আমি আর তুই সন্ধ্যার পর ওইখানেই থাকি। আদ্রিস ভাইয়া আসা উপলক্ষে সন্ধ্যার পর নাকি পার্টি দেওয়া হয়েছে। ওনার কথা কিভাবে অমান্য করি বল? আর মেঘও বলেছে যেতে। অমান্য করার কথা বলছি না আমি, কিন্তু আমি গিয়ে কি করব? তুই মেঘ ভাইয়ের সাথে চলে গেলেই তো হয়। তুই গিয়ে কি করবি মানে? তুই যাবি মানে যাবি, এটাই শেষ কথা। নিহা হতাশার একটা নিঃশ্বাস ফেলল, কারণ মেঘা যে তার কোনো কথা শুনবে না এইটা সে জানে। চৌধুরী বাড়িতে আরও 2 বার গিয়েছিল সে আর মেঘা। মেঘ ভাইয়া নিয়েছিল তার পরিবারের সাথে মেঘার পরিচয় করিয়ে দেওয়ার জন্য। মেঘ ভাইয়ের পরিবারের প্রতিটি মানুষই ভীষণ আন্তরিক। সহজেই মানুষকে কতটা আপন করে নেয়। চৌধুরী বাড়ি নানান ফুলে সজ্জিত, লাইটিংয়ের আলোয় চারদিক আলোকিত। হালকা ভলিউমের সং চলছে, সেই তালে অনেকেই ডান্স করছে। আজিজ চৌধুরী এবং মেহরাব চৌধুরী গণ্যমান্য ব্যক্তিদের সাথে কথা বলায় ব্যস্ত। আশা চৌধুরী, অনুপমা চৌধুরী এবং তাদের শাশুড়ি মাও কয়েকজনের সাথে গল্পে মেতে উঠেছে। আদ্রিস এখনো আসেনি, সবাই তার অপেক্ষায় আছে। মেঘ তার বন্ধুদের সাথে দাঁড়িয়ে আছে, মেয়েরা তার পাশে ঘুরঘুর করছে, যার কারণে সে বিরক্ত। তবে তার হাসিও পাচ্ছে, কারণ এসব মেয়েরাই কিছুক্ষণ পর তার ভাইকে দেখে ভাইকে ইমপ্রেস করতে চাইবে। আরিয়ান বলে উঠল, কিরে, মেঘা আর নিহা ওরা কি আসবে না? হ্যাঁ আসবে, একটু আগে ফোন দিয়েছে, বলল রিক্সা আছে। কেউ আর কিছু বলতে পারল না, কারণ সবার নজর সিঁড়ির দিকে গেল। ব্ল্যাক স্যুট, ব্ল্যাক কিডস, ব্ল্যাক ব্র্যান্ডের ওয়াচ,
চেহারায় গাম্ভীর্যতা নিয়ে সিঁড়ি দিয়ে নামছে আদ্রিস। মাথার উপরে লাফ আকৃতির বেলুনগুলো তার উপরেই পড়েছে, সেই সাথে ফুলের বৃষ্টি। পার্টিতে আসা সবাই অবাক হয়ে তাকিয়ে আছে। মেয়েরা তো পারে না, চোখ দিয়ে গিলে খাবে। আদ্রিস কটকট করে পায়ে সিঁড়ি দিয়ে নেমে তার বাবার পাশে গিয়ে দাঁড়ালো। আজিজ চৌধুরী হেসে নিজের ছেলেকে জড়িয়ে ধরলেন। আদ্রিস নিজেও হালকা হেসে বাবাকে জড়িয়ে ধরল। আজিজ চৌধুরী মাইক হাতে নিয়ে সকলের উদ্দেশ্যে বলে উঠলেন, Ladies and gentlemen, hope everyone is well. Best wishes to all. Everyone must have understand to now. Who is understand for today's party? Yes, he is my elder son Adis Chaudhary. 7 years ago, he went to America to study, but at the same time, he created his own identity there. Chaudhary has built a fashion house in America with his own effect. Yesterday he came without informing us, surprised us. I hope every will pay. সবাই করতালির মাধ্যমে অভ্যর্থনা জানালো আদ্রিসকে। আদ্রিস সবার সাথে পরিচিত হয়ে বন্ধুদের কাছে এসে দাঁড়ালো। তার কাছে এসব একদম বিরক্ত লাগছে। আদ্রিসের বন্ধু তুহিন হেসে বলল, আদ্রিস রাগী চোখে তাকিয়ে বলল, গম্ভীর কণ্ঠে বলল, আমার বউ নেই কে বলেছে তোদের? বন্ধু মহলের সবাই চোখ বড় বড় করে তাকিয়ে রইল আদ্রিসের দিকে। জিসানের হেসকি উঠে গেছে। আদ্রিস বাঁকা হেসে তাকিয়ে রইল তার বন্ধুদের দিকে। ফাহাদ চোখ বড় বড় করে বলল, আদ্রিস আবারও বাঁকা হেসে বলে উঠল। আমার বউ তো একজন না। এইবার যেন সবার চোয়াল ছুলে পড়ার মতো অবস্থা। তুহিন চিল্লিয়ে বলে উঠল, আমি একদম ঠিক আছি, আর যা বলছি ঠিক বলেছি। জিসান আর চুপ থাকতে না পেরে বলল, কারা তোর বউ? আদ্রিস হালকা হেসে বলল, বন্ধুর মা যদি আমার মা হয়, বন্ধুর বাবা যদি আমার বাবা হয়, বন্ধুর বোন যদি আমার বোন হয়, তাহলে বন্ধুর বউ আমার কি হবে? সবাই একসাথে বলে উঠল। বউ? যখন বুঝতে পারলো আদ্রিস কি বলেছে, চোখ বড় বড় হয়ে গেল এক একজনের। জিসান হাসতে হাসতে বলল, যাক, আমার বউ তাহলে রক্ষা পেল। সবাই হেসে দিল। আদ্রিস নিজেও হেসে সামনে তাকাতেই যেন থমকে গেল। মুগ্ধ হয়ে তাকিয়ে রইল কালো শাড়ি পরে দরজা দিয়ে আসতে থাকা মেয়েটির দিকে। মেয়েটির হাঁটু সমান চুল যেন আদ্রিসকে মোহনীয় করে তুলেছে। কাজল কালো চোখের মায়ায় যেন নিজেকে হারিয়ে ফেলছে। নিজের অজান্তেই মুখ দিয়ে বেরিয়ে আসলো, এলো কেশি, মায়াবতী। নিহা এবং মেঘা চৌধুরী বাড়িতে প্রবেশ করে বুঝতে পারলো তাদের আসতে অনেকটাই দেরি হয়ে গেছে। শাড়ি পরা নিহার পছন্দের হলেও আজ এইভাবে এইখানে শাড়ি পরে আসার ইচ্ছে ছিল না তার। মেঘা শাড়ি পরায় তাকেও জোরপূর্বক পরতে হলো। চারিদিকে তাকিয়ে বুঝতে পারলো অনেকেই তাদের দিকে তাকিয়ে আছে। কিছুটা বিব্রত বোধ করলো নিহা। মেঘা মেঘকে তার বন্ধুদের সাথে দেখতে পেয়ে নিহাকে নিয়ে মেঘের আড়ালে দাঁড়ালো। মেঘ তার বন্ধুদের সাথে কথা বলছিল। হঠাৎ কেউ তার চোখ ধরাই প্রথমে খানিকটা চমকালিও পরবর্তীতে হেসে মেঘার হাত ধরে তাকে সামনে নিয়ে আসে। নিহা সহ মেঘের বন্ধুরাও হেসে উঠল। মেঘ বলে উঠল, এত দেরি কেন করলে তোমরা, বলো তো? মেঘা হতাশ কণ্ঠে বলল, বাসা থেকে ঠিক সময় বের হয়েছিলাম, কিন্তু রাস্তায় জ্যামে আটকে গেলাম। আদ্রিস ভাইয়া কি পার্টিতে চলে এসেছে? হ্যাঁ, একটু আগে এসেছে। আরে নিহা, কেমন আছো? নিহা হালকা হেসে বলল, এই তো আলহামদুলিল্লাহ ভাইয়া, আপনি কেমন আছেন? তোমার বোনের প্রায় আর ভালো থাকা। আচ্ছা চলো, মা আর বড় আম্মু তোমাদের কথা জিজ্ঞেস করেছিল। এই বলে মেঘ নিহা এবং মেঘাকে নিয়ে প্রস্থান করলো। আদ্রিস দূর থেকে সবটাই লক্ষ্য করেছিল। আদ্রিসের বুঝতে অসুবিধা হলো না যে কালো শাড়ি পরা মেয়েটার নাম নিহা এবং মেয়ের চোখ ধরা মেয়েটা মেঘা। কাল শুনেছিল কয়েকবার তার মায়ের কাছ থেকে। আদ্রিস নিজের মাঝে অদ্ভুত অনুভূতি অনুভব করছে। চোখের পাতায় বারবার এলোকেশি মায়াবতীর সেই লম্বা চুল, হৃদয় নিংড়ানো মায়াময়
মুখশ্রী হানা দিচ্ছে, হৃদয়ের অনুভূতিগুলো বিদ্যুৎ গতিতে ছুটে চলেছে যেন। কেমন মোহিনী? আদ্রিস নিজেই নিজের উপর প্রচণ্ড বিরক্ত হয়ে পড়ল। আজ পর্যন্ত কোনো মেয়েকে দেখে তার মাঝে এরকম অদ্ভুত অনুভূতি হয়নি। কিছুক্ষণ থম মেরে দাঁড়িয়ে থেকে সে দাদুর কাছে চলে গেল। আদ্রিসের বন্ধুরা তার যাওয়ার দিকে অবাক হয়ে তাকিয়ে রইল। মেঘের সাথে দাঁড়িয়ে থাকা কালো শাড়ি পরা মেয়েটার দিকে আদ্রিসের ওইভাবে তাকিয়ে থাকা সবটাই তারা এতক্ষণ লক্ষ্য করেছিল। তাদের এখনো বিশ্বাস হচ্ছে না তাদের বন্ধু কোনো মেয়ের দিকে এইভাবে তাকিয়েছিল। যে ছেলের কাছে মেয়েদেরকে অ্যালার্জি মনে হয় সে কিনা। জিসান হেসে বলে উঠল, আমাদের গম্ভীর বন্ধুটার জীবনেও কেউ আসতে চলেছে খুব তাড়াতাড়ি। নিহা এবং মেঘার আশা চৌধুরী এবং অনুপমা চৌধুরীর সাথে কথা বলছে। নিহা মেঘার দিকে তাকিয়ে মনে মনে বলে উঠল, এই মেয়েকে নিয়ে আর পারা যায় না। যে পরিবারে কিছুদিন পর বউ হয়ে আসবে সেই পরিবারের দাদুর খবরই এখনো জিজ্ঞেস করেনি। হতাশাপূর্ণ নিঃশ্বাস ফেলে নিহা শান্ত গলায় বলে উঠল, আন্টি দাদুকে দেখছি না কেন? দাদু কোথায়? আশা চৌধুরী নিহার দিকে তাকিয়ে হালকা হেসে বলে উঠলেন, মায়ের শরীরটা খুব একটা ভালো না, তোমার আসার আগেই উপরে চলে গেছেন। তোমাদের কথা জিজ্ঞেস করেছিল। তুমি আর মেঘা মেঘের সাথে গিয়ে দেখা করে আসো। নিহা এবং মেঘা চলে যেতেই অনুপমা চৌধুরী বলে উঠলেন, ভাবি, মেঘা আর নিহাকে খুব তাড়াতাড়ি বউ করে নিয়ে আসা উচিত। আমার তো খুব ভালোই লাগে দুজনকে। আশা চৌধুরী হতাশ কণ্ঠে বলে উঠলেন, সেইটা তো আমিও চাই ছোট, কিন্তু আদ্রিস কেমন ছেলে জানিস তো, কারো কথা শুনবে না। মেঘ নিহা এবং মেঘাকে নিয়ে দাদুর রুমের দিকে যেয়ে যাচ্ছে। তবে তার এখন মেঘার সাথে কিছুটা সময় কাটাতে ইচ্ছে হচ্ছে। মেঘা খুব একটা শাড়ি পরে না। আজকে মেঘের অনেকবার করে বলাই শাড়ি পরেছে, নিহাকেও পরিয়েছে। মেঘ নিহাকে ডেকে বলে উঠল, নেহা তুমি যাও দাদুর কাছে, আমি আর মেঘা একটু পর আসছি। নিহা হেসে দাদুর রুমের সামনে গিয়ে দরজার হাত দিয়ে খোলার আগেই কেউ একজন দরজা খুলে বেরিয়ে আসলো। নিহা তার বুকের সাথে ধাক্কা খেয়ে পড়ে যাওয়ার আগেই সামনে দাঁড়িয়ে থাকা ব্যক্তিটি তার কোমর জড়িয়ে ধরল। নিহা নিজের কোমরে ঠান্ডা হাতের স্পর্শ পেয়ে যেন বরফের ন্যায় জমে গেছে। অবাক হয়ে সামনে তাকিয়ে আদ্রিসকে দেখতে পেয়ে আরও অবাক হয়ে গেল। আদ্রিস অপলক তাকিয়ে রইল নিহার দিকে। অদ্ভুত শিহরণ বয়ে যাচ্ছে তার হৃদয়ে। মায়াবী চোখের মায়ায় যেন হারিয়ে যাচ্ছে দৃষ্টির অতল গভীরে। কপালের ছোট্ট কালো টিপটা যেন মায়া বহুগুণ বাড়িয়ে দিচ্ছে তার এলোকেশী মায়াবতীর। নিহা অবাক হওয়ার থেকেও এখন ভয় হচ্ছে যদি না আবারও চড় মারে তাকে। আশেপাশে আরও কয়েকজনের চোখ যেন বেরিয়ে আসবে। মেঘা এবং মেঘ মাত্রই তাদের দিকে যাচ্ছিল। তবে নিহার হালকা চিৎকারে পিছে তাকিয়ে যা দেখলো তাতে যেন তাদের চোখ বেরিয়ে আসবে। জিসান এসেছিল আদ্রিসকে ডেকে নিয়ে যেতে। তার চোখের সামনে ঘটা দৃশ্য দেখে সে বিশ্বাস করতে পারছে না নিহার কোমর জড়িয়ে রাখা ছেলেটা তার বন্ধু আদ্রিস। নিহা বুঝতে পারল অনেকেই তাদের দিকে তাকিয়ে আছে। সে আদ্রিসকে সরিয়ে দিয়ে সোজা হয়ে দাঁড়িয়ে মাথা নত করে ফেলল। আদ্রিসের এতক্ষণেও হুঁশ এসেছে যে সে কি করেছে। সবার দিকে একবার তাকিয়ে বাঁকা হেসে নিহার দিকে খানিকটা ঝুঁকে পড়ল। নিহা ভয়ে কিছুটা পিছিয়ে গেল। অবাক হয়ে তাকিয়ে রইল আদ্রিসের দিকে। সবাইকে আরও অবাক করে দিয়ে নিহার সামনে চলে আসা চুলগুলো কানে গুঁজে দিল। মুখে ফু দিয়ে স্নিগ্ধ কণ্ঠে বলে উঠল, এইভাবে প্রত্যেকবার বাঁচানোর জন্য কি আমি থাকবো? নিহা যেন জমে বরফ হয়ে গেছে। মুখ দিয়ে একটা শব্দও বের হচ্ছে না। আদ্রিস তার অনেকটা কাছে দাঁড়িয়ে থাকায় আদ্রিসের নিঃশ্বাস তার মুখে পড়েছে। আদ্রিস হেসে নিহার নাক টেনে দিয়ে সেই স্থান প্রস্থান করল। আদ্রিসের যাওয়ার দিকে মেঘ এবং জিসান বোকার মতো তাকিয়ে রইল। মেঘ হঠাৎ বুকে হাত দিয়ে বলল, পানি পানি। জিসান পানি নিয়ে এসে মেঘকে দিয়ে হাসতে লাগলো। মেঘ পানি খেয়ে বলে উঠল, এইটা কি ছিল ভাই? আমি যা দেখছি তোমরাও কি তাই দেখছো? ওইটা আদ্রিস ভাই ছিল তো? জিসান হাসতে হাসতে বলল, হ্যাঁ আদ্রিসই ছিল। তুমি এতটুকু দেখেই অবাক হয়ে যাচ্ছ, বাকিটা শুনলে কি করবে? মানে? জিসান রাস্তায় ঘটে যাওয়া ঘটনা এবং পার্টি ফ্লোরের
আদ্রিসের নিহার দিকে ওইভাবে তাকিয়ে থাকা সবটাই বলল। সব শুনে মেঘের চোয়াল চুড়ে ঝুলে পড়ার মতো অবস্থা হয়েছে। জিসান নিহার দিকে তাকিয়ে মেঘকে উদ্দেশ্য করে বলে উঠল, তোমার শালিকা তোমার ওই গম্ভীর ভাইয়ের হৃদয়ে ভালোবাসার অনুভূতির বীজ রোপণ করে দিয়েছে নিজের অজান্তেই। এখন শুধু ভালোবাসার প্রজাপতি হয়ে উড়ে বেড়ানোর অপেক্ষা। রাত পেরিয়ে সকালের মিষ্টি রোদের আলোয় সম্পূর্ণ রুম আলোকিত হয়ে উঠল। আড়মোড়া শোয়া থেকে উঠে বসলো নিহা। পাশেই মেঘা ঘুমাচ্ছে। দেয়াল ঘড়িতে তাকিয়ে দেখে এখনো কলেজ যাওয়ার পর্যাপ্ত সময় আছে। নিহা ফ্রেশ হয়ে এসে বারান্দায় দাঁড়ালো। শেষ রাতে বৃষ্টি হওয়ায় পরিবেশ অনেকটাই ঠান্ডা হয়ে আছে। কাল রাতে মেঘা তাদেরকে বাসায় পৌঁছে দিয়ে গেছিল। সেইখানে থাকতে ডিনারের সময় আরও একবার আদ্রিসের মুখাপেক্ষী হয়েছিল। লোকটা তার দিকে অদ্ভুত স্নিগ্ধ দৃষ্টিতে তাকিয়েছিল। নিহা সেই দৃষ্টির মানে অল্প হলেও বুঝতে পেরেছে, কিন্তু সে চায় না এইরকম কিছু হোক। তার মতো পিতামাতাহীন মেয়ের কারো কাছে নিজেকে জড়ানোর কথা চিন্তা করাও বৃথা। দীর্ঘশ্বাস ফেলে গলায় হাত দিয়ে একটি লকেট নিয়ে চোখের সামনে ধরল। লকেটটাতে এক পাশে একটি ছোট 2 বছরের বাচ্চা ছেলের ছবি এবং অন্য পাশে ছেলেটার মতো দেখতে একটি মেয়ের ছবি। মেয়েটির ছবির উপরে লেখা নেহা এবং ছেলেটির ছবির উপরে লেখা নিহান। এতিমখানার মাদার তাকে বলেছিল, একদিন ভোরবেলা এতিমখানার দারোয়ান বাজারে গিয়ে লোকজনের মাধ্যমে শুনতে পায় একটি বাচ্চা মেয়ে নদীর পাশে পাওয়া গেছে এবং মেয়েটির পাশে ছিল অনেক রক্ত। লোকজন অনুমান করেছিল যে সেইখানে কাউকে মারা হয়েছে এবং তা নদীতে ফেলে দেওয়া হয়েছে, কারণ লোকজন অনেক খুঁজেও আশেপাশে কাউকে পায়নি। দারোয়ান মাদারকে এসে বলার পর মাদার তাকে সেখান থেকে এতিমখানায় নিয়ে আসে। নিহা জানে না সেই দিন কার রক্ত ছিল, তবে মনে হয় আপন কেউ ছিল তার। চোখের কার্নিশে জমে থাকা জল মুছে দীর্ঘশ্বাস ফেলে রান্নাঘরে চলে গেল সকালের নাস্তা তৈরি করার জন্য। মেঘ, মেঘা এবং নিহা ক্যান্টিনে বসে আছে। মেঘ কফিতে চুমুক দিয়ে বলল, নিহা ভাবি হবে আমার? নিহা চমকে মেঘের মুখের দিকে তাকালো। মানে আমার ভাইয়ের বউ আমার ভাবি হবে? নেহা গম্ভীর হয়ে বলে উঠল, মজা নিচ্ছেন ভাইয়া? না, একদম না, কোনো মজা নিচ্ছি না। দেখুন ভাইয়া, আপনার ভাই আর আমার সাথে যা হয়েছে সবটাই আমাদের অজান্তে কাকতালীয়ভাবে হয়েছে। তারপরেও যদি আপনার ভাই আমার পছন্দ করেই ফেলে, আমি বলবো সেটা ক্ষণিকের ভালো লাগা, মোহ। সেটা আপনার ভাইয়ের সাথে আমার কোনো দিক দিয়েই যায় না। আপনার ভাইয়ের জন্য কত শত মেয়ে পাগল, আর সেই জায়গায় আমি আর কি। এইটা বলে নিহা উঠে ক্লাসের দিকে চলে গেল। মেঘ হেসে বলে উঠল, আমার ভাই এই প্রথম কোনো মেয়ের দিকে মোহনীয় দৃষ্টিতে তাকিয়েছে। তুমি তার প্রথম ভালো লাগা, মোহ। তার ভালোবাসায় তোমায় পরাজিত হতেই হবে নিহা। আমার জীবনে প্রিয় মানুষ, প্রিয় জিনিস বেশি দিন টিকেনি। প্রিয় সব কিছু হারিয়ে কত বাচ্চা মানুষের মতো হাউমাউ করে কান্না করেছি আমি, হিসেব নেই তার। এই হারিয়ে ফেলার নিয়মটা আমার ছোটবেলা থেকে হয়ে এসেছে। বাবা মাকে হারিয়ে নিঃস্ব হলাম, কাছে চুরির মতো ভেঙে চুরমার হয়েছি, আবার সুপার গ্লো আঠা দিয়ে জোড়া লাগিয়েছি নিজেকে। আমি আমার অভিভাবক হয়ে গোল টেবিলে বসে বুঝিয়েছি জীবন এত ছোট না, জীবন কেবল মাত্র শুরু। করুণা আমার মোটেও পছন্দ না, এই জন্য নতুন কারোর সাথে পরিচয় হয়ে মায়া জড়াতে চাই না। মায়া জিনিসটা না খুব খারাপ, মায়া কাটিয়ে উঠতে পারি না আমি। পাশে থাকার প্রতিশ্রুতি দিয়ে চলে গেলে ভেঙে পড়ি আমি, কষ্ট হয় আমার খুব। একা থাকতে থাকতে রোবটের মতো হয়ে গেছি আমি, সুদর্শন অবহেলিত রোবট আমি। সব পাখি ঝাঁকে ঝাঁকে উড়লেও চিল কিন্তু একাকই ওড়ে। চিলের মতো নিঃসঙ্গ জীবন আমার। একাকিত্বকে দেহের সাথে আষ্টে পৃষ্ঠে নিয়ে হাসতে পারলেই জীবন অদ্ভুত সুন্দর। কথাগুলো বলে হালকা হাসলো নিহা। নিহাল অপলক তাকিয়ে রইল নিহার সেই বিষাদময় হাসি মুখমণ্ডলের দিকে। নিহা আবারও মলিন হেসে বলে উঠল, তোমাকে আমার পথ চলার সঙ্গী করতে চেয়েছিলাম। রাতের অন্ধকারে চাঁদের আলোয় আলোকিত নির্জন রাস্তায় তোমার হাতে হাত রেখে হাঁটতে চেয়েছিলাম। আমার চক্ষুদয়ের শান্তি, আমার সকালের মিষ্টি হাসির কারণটা তোমায় বানাতে চেয়েছিলাম। কিন্তু আফসোস, আমার জীবনে প্রিয় শব্দটাই থাকতে চায় না। তোমাকে আমি দোষ দিচ্ছি না, শুধু একটা প্রশ্নই রয়ে গেল আমার মনের অন্তরালে। আমাকে আগে কেন জানালে না? জানো, যেদিন গ্রামের বাড়িতে মেঘের কাজিনের বিয়েতে বর সেজে লাল টুকটুকে বউ সেজে বসে থাকা কনের পাশে তোমায় দেখেছিলাম না, আমি না থমকে গিয়েছিলাম।
আমার শ্বাস নিতে কষ্ট হচ্ছিল, চারদিকে অন্ধকার দেখছিলাম আমি, নিঃশ্বাস বন্ধ হয়ে আসছিল, বিশ্বাস হচ্ছিল না যাকে আমি বর সেজে আমার জন্য দেখতে চেয়েছিলাম সে বর ঠিকই সাজলো, তবে সেটা আমার জন্যে না, অন্যের জন্যে। আমি ভালো আছি এখন, জীবনে আরো ভালো থাকার চেষ্টা করব। জীবন কারো জন্য থেমে থাকে না।